দর্শক বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আজকে একটা খুব সাধারণ সমস্যা, যেই সমস্যাটায় আমরা প্রায়শই ভুগে থাকি, সেটা হচ্ছে টনসিল। টনসিল কখনো এমনভাবে দেখা দেয় যে আপনি হয়তো ঢোক গিলতে পারছেন না, ভালো করে কথা বলতে পারছেন না, প্রচণ্ড ব্যথা, যন্ত্রণা, কষ্ট হচ্ছে। এবং এই টনসিল এমন পরিস্থিতিতে পৌঁছেছে যে কখনো কখনো শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে জ্বর হচ্ছে, চূড়ান্ত অস্বস্তিকর একটা অবস্থার মুখোমুখি হচ্ছেন আপনি। এই টনসিলের সমস্যা আসলে কেন হয়? টনসিলের সমস্যা শুধু কি ওষুধেই নিরাময় সম্ভব, নাকি কখন সার্জারি বা অপারেশনেরও প্রয়োজন হয়? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আজকের পর্বে পাবেন। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। যা যা প্রশ্ন আছে সেগুলো কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমার নাম ডক্টর বিশ্বরূপ মুখোপাধ্যায়। আমি কনসালটেন্ট টিএনটি সার্জন, মণিপাল হসপিটাল, কলকাতা। স্যার, আমরা একেবারে আলোচনার শুরুতে জানতে চাইবো যে টনসিল আসলে কি এবং শরীরে এর কাজটা মূলত কি? টনসিল বেসিক্যালি আমাদের শরীরের একটা অঙ্গ, অর্থাৎ এটা টনসিল মানে কিন্তু রোগটার নাম নয়, রোগটার নাম টনসিলাইটিস। টনসিল হচ্ছে একটা লিম্ফয়েড টিস্যু। লিম্ফয়েড টিস্যুটা কি? আমাদের শরীরে কিছু ডিফেন্স মেকানিজম আছে যাতে আমাদের শরীর বিভিন্ন ইনফেকশন থেকে আমাদের নিজেকে প্রোটেক্ট করতে পারে। তো এইবার হয় কি, যদি এই টনসিলটা বারবার ইনফেক্টেড হয়, অর্থাৎ সে যদি বারবার বিভিন্ন ইনফেকশনের সংস্পর্শে আসে, সে তখন তার নিজস্ব ক্ষমতা হারায়। অর্থাৎ সে তখন তাতে একটা ইনফেক্টেড হয়ে যায় এবং সে আর তখন কিন্তু আমাদের এই ডিফেন্স মেকানিজমটা সার্ভ করতে পারে না, বরং সে একটা বিড়ম্বনার সমস্যা সৃষ্টি করে। তখনই এই রোগটা চিহ্নিত করা দরকার, বা এটাকে কিভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি এবং কিভাবে আমরা মানুষকে সুস্থ করতে পারি সেটা চিন্তা করার বিষয়। আচ্ছা স্যার, এই টনসিল বড় হয়ে যাওয়া বা টনসিলের সমস্যা তৈরি হওয়ার সাধারণ কারণগুলো ঠিক কি কি? এই যে আমরা বললাম, অর্থাৎ আমরা যে ছোটবেলা থেকেই, জন্মের পর থেকে বিভিন্ন ইনফেকশন বলুন, কোন অ্যালার্জেন বলুন, এগুলো আমাদের সংস্পর্শে আসে, যেটা নাক বা মুখ দিয়ে আমাদের গলায় ঢোকে বা শরীরে প্রবেশ করে। তো টনসিল হচ্ছে সেই দরজায় দাঁড়িয়ে আছে, সে এই ইনফেকশনটাকে প্রিভেন্ট করার চেষ্টা করে। তো অর্থাৎ কি না, সে এই ইনফেকশনটাকে বা অ্যালার্জিটাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো এতে ঢুকতে দিচ্ছে না মানেটা কি, যে সে অর্থাৎ নতুন করে সে যেটা ঢুকলো সেটাকে প্রতিহত করার চেষ্টা করে এবং তাতে তার একটা নিজস্ব চেঞ্জ হয় এবং তাতে সে সাইজটা বেড়ে যায়। অর্থাৎ টিস্যু সে এটাকে বড় হয়ে গিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলো, যেগুলো বাইরে থেকে আসছে সেটাকে আটকানোর চেষ্টা করলো। এই করতে করতে গিয়ে কি হলো, তার সে সাইজটা বড় হয়ে গেল। এবার যদি সাইজে বড় হয় তখনই আমাদের সমস্যা, আমাদের খেতে কষ্ট হচ্ছে, ঢোক গিলতে লাগছে, বারে বারে জ্বরের সমস্যা হচ্ছে, কারো কারো কাশিও সৃষ্টি হয়, নাক বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে পারে না। এই সমস্যাগুলো সৃষ্টি তৈরি করে। এবার স্যার একটু আমরা জানবো যে ছোট এবং বড়দের ক্ষেত্রে টনসিলের সমস্যাগুলোর কি লক্ষণগুলো আলাদা আলাদা হয়? ছোটদের যেটা হয় কি, যদি দেখা যায় বারবারে তার গলার ইনফেকশন হচ্ছে, অর্থাৎ কিছুদিন অন্তর অন্তর সে একটা জ্বরে ভুগছে, ঢোক গিলতে লাগছে, গলায় ব্যথা হচ্ছে, তার যেটা হয়, তার একটা নিজস্ব তৈরি বড় হওয়া, অর্থাৎ সে যে গ্রোথ হচ্ছে, তার গ্রোথের একটা উপর এফেক্ট আসে। সে খেতে পারে না, তার একটা দৈনন্দিন কাজকর্ম অসুবিধা হয়। কিন্তু বড়দের ক্ষেত্রে একটু উল্টো, কারণ বড়দের সমস্যাটা কি না, সে তার অনেকটা জীবন পেরিয়ে এসছে, তার অলরেডি একটা নিজস্ব ইমিউনিটি আছে, সে চট করে অতটা গলা ব্যথায় সমস্যা হয় না যতটা ছোটদের হয়। তো বড়দের বেসিক্যালি তাদের কি হয়, একটা বারে বারে সোর থ্রোট হচ্ছে, গলাটা খুসখুস করছে, শুকনো কাশি হচ্ছে, অতটা যন্ত্রণা সাধারণত হয় না একদম বলবো না, কিন্তু বেশিরভাগ মানুষের সেটা হয় না। আর তাদের সমস্যাটাও হয় কি, তাদের অত জ্বরটারও হয় না, কিন্তু মেইনলি গলা খুসখুস, কাশি, শুকনো কাশি, ছোটখাটো গলা ব্যথা, একটু শ্বাসকষ্ট, হাঁপ ধরা, এগুলো সৃষ্টি হয়। টনসিল হলেই বাড়িতে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিতে হয়, হ্যাঁ। খেয়ে নেওয়া হয়, বা এই যে অভ্যেসটা, মানে টনসিল মাত্রই কি অ্যান্টিবায়োটিক? আপনি যদি একটু বলেন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের টনসিল বা গলার ইনফেকশনটা কিন্তু ব্যাকটেরিয়া জনিত নয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা ভাইরাসের কারণে। অর্থাৎ এই যে প্রদাহ বা ইনফ্লামেশনটা হচ্ছে, এটা ভাইরাস জনিত, এবং ভাইরাস জনিত কিন্তু সেখানে অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো যুক্তিই নেই, সেখানে অ্যান্টিভাইরাল দেওয়ার যুক্তি আছে। বরং ত্বকে অন্যান্য এমন কিছু ওষুধ দেওয়া যেতে পারে যেগুলো তাতে গলা ব্যথার প্রশমন হয়, সে গার্গল দেওয়া, কিছু অন্যান্য ওষুধ দেওয়া। কিন্তু চট করে প্রথমেই একটা গলা ব্যথা হলো, আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন, তাকে কিন্তু আরো বেশি আপনি রোগগ্রস্ত করে তুললেন, তার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলো, তার বারে বারে ইনফেকশনের প্রবণতা আরো বেড়ে গেল, তার গলায় কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে সেইগুলোকেও আপনি ধুয়ে মুছে ফেলছেন, ফলে তার ডিফেন্স আরো বেশি দুর্বল হয়ে পড়লো। সুতরাং চট করে অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো যুক্তি নেই। তাহলে স্যার আপনি একটু বলুন যে টনসিলাইটিসকে কখন একটু সিরিয়াসলি নিয়ে চিকিৎসকের কাছে যেতে হবে বলে মানুষ মনে করবেন? সাধারণ ক্ষেত্রে আমরা যেটা বলি, যে গলা ব্যথা হলো, গলা একটু জ্বর হচ্ছে, খেতে কষ্ট হচ্ছে, আপনি একটু গার্গল করুন, উষ্ণ জলে গার্গল করুন,
সেরকম হলে একটু প্যারাসিটামল খান, একটু স্টিম নিন, স্বাভাবিকভাবে একটু সফট ডায়েট নিন, একটু নরম খাবার খান, যাতে আপনার ঠান্ডা ঠান্ডা না লাগে সেদিকে একটু লক্ষ্য রাখুন। হ্যাঁ, এতে কমছে না, তখন অবশ্যই গলার ডাক্তারের কাছে যাওয়া বা তার ডাক্তারের একটা পরামর্শ নেওয়া যে এটা কি সত্যি এটা ভাইরাল ইনফেকশন নাকি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে। এবার হলো কিছু বাচ্চা বা কিছু বড় মানুষেরও দেখা যায় যে বারে বারে ইনফেকশনটা হচ্ছে, অর্থাৎ খুব ঘন ঘন হচ্ছে। হুম। তাদের তখন একটা ইনভেস্টিগেশনের প্রশ্ন আসছে বা তাকে একটা স্পেশালিস্টের পরামর্শ নেওয়ার প্রশ্ন আসছে। কি স্যার টেস্ট বা তো এবার প্রথমেই আমরা যেটা সাধারণত দেখি যে গলার ব্যথা হচ্ছে, কেন হচ্ছে, কিরকম ব্যাপারটা, কত ঘন ঘন হচ্ছে, বছরে কি 3-4 বারের বেশি হচ্ছে কিনা, প্রত্যেকবারের গলা ব্যথার সাথে তার জ্বর আসছে কিনা, আনুষঙ্গিক কোনো কষ্ট আছে কিনা, জ্বর, গলা ব্যথা, ঢোক গিলতে লাগা, পেটের কোনো সমস্যা, বমি বমি ভাব, কাশি, শ্বাসকষ্ট। এইটা যখন আমরা জানলাম যে হ্যাঁ বেসিক্যালি মূলত গলাটাতেই সমস্যা, তখন আমরা কিছু কিছু টেস্ট করি, যেমন ব্লাডের টেস্ট করি, তার ব্লাড সেল কাউন্ট বেশি আছে কিনা, তার থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন কিনা। ইএসআর বা সিআরপি করি, সেখান থেকে একটা বুঝতে পারি। গলার কিছু সোয়াব নেওয়া হয়, অর্থাৎ ব্যাকটেরিয়াল কালচার করা হয় যে সত্যিই এটা আমরা বলি স্ট্রেপ থ্রোট, অর্থাৎ স্ট্রেপ্টোকক্কাসের কোনো ইনফেকশন হচ্ছে কিনা বা অন্য কোনো ইনফেকশন হচ্ছে কিনা। আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এই গলার ইনফেকশন থেকে কিছু জয়েন্টের ইনফেকশন হয়, অর্থাৎ আচ্ছা সেই জয়েন্টের ইনফেকশনটাকে আমরা বলি আবার একটা রিউম্যাটিক ফিভারের মতন, সেটা কোনো কারণ হচ্ছে কিনা বা কিডনির কোনো ইনফেকশন হচ্ছে কিনা, তার জন্য আমরা এএসও বলে একটা টেস্ট করানোর দায়িত্ব নিই বা চেষ্টা করি। তাহলে স্যার এই টনসিলের সমস্যা কখন গিয়ে গুরুতর হয়ে ওঠে এবং কখন সার্জারি বা অপারেশনের প্রয়োজন হয়? সেটাই আমরা ডিসাইড করি যখন এই ইনভেস্টিগেশনগুলো করলাম, করে দেখলাম যে হ্যাঁ তার থ্রোট সোয়াবে একটা বিচ্ছিরি রকমের ব্যাকটেরিয়া আছে এবং এটা ঘুরে ঘুরে আসছে। ঘুরে ঘুরে আসার ব্যাপারটা কীরকম, অর্থাৎ বছরে যদি 3-4 বারের বেশি হয় এবং এরকম 3-4 বছর ধরে হতে থাকে, তাকে তখন দেখা যায় যে না একে মেডিসিনে সাময়িকভাবে ঠিক করা যায়, কিন্তু একে লং টার্ম সলিউশন দেওয়া যাচ্ছে না। তখন আমরা চেষ্টা করি যে হ্যাঁ একে যে অফেন্ডিং এজেন্ট, অর্থাৎ একটা ইনফেক্টেড টনসিল, সেটাকে রাখার আর প্রশ্ন নেই, তখন তাকে এটাকে বাদ দেওয়ার প্রশ্ন আসে। বাচ্চাদের ক্ষেত্রে টনসিলের সাথে অ্যাডিনয়েড বলে একটা গ্ল্যান্ডও বড় থাকে, সেই গ্ল্যান্ডটাকেও বাদ দেওয়ার প্রশ্ন আসে, কারণ বড় টনসিল বা বড় অ্যাডিনয় শুধু যে গলার ইনফেকশন করে তা না, তাতে একটা শ্বাসকষ্টের অসুবিধা হয়, সে নাক দিয়ে ভালোভাবে শ্বাস নিতে পারে না, তার একটা স্নোরিং বা স্লিপ অ্যাপনিয়ার মতন সমস্যা তৈরি হয়, তখন সেটাকে এই টনসিলের সাথে অ্যাডিনয়েডটাকেও বাদ দেওয়ার প্রশ্ন আসে। এবার অনেকে ভাবেন যে টনসিলাইটিস হয়েছে মানে হয়তো আমাদের টনসিলটা কেটে বাদ দিয়ে দেওয়া হবে, মানে এটা কখন গিয়ে প্রয়োজন হয় আবার কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হয় না? একেবারেই না ঠিক যে টনসিল মানেই কিন্তু বাদ দেওয়ার প্রশ্ন নয়। বেশিরভাগ টনসিলই আমরা মেডিকেশন, তার লাইফস্টাইল ম্যানেজমেন্ট, তাকে কিছু সাবধানতা, সেটাই কন্ট্রোল করতে পারি। কিন্তু তা সত্ত্বেও যদি তার বারবার হয়, অর্থাৎ ইনফেকশনটাকে আমরা একেবারে লং লাস্টিং সলিউশন দিতে পারছি না, তার একটা বারবার ইনফেকশন হচ্ছে এবং তার শারীরিক সমস্যা হচ্ছে, রেগুলার লাইফস্টাইলের সমস্যা হচ্ছে, রেগুলার ডে টু ডে অ্যাক্টিভিটিস হ্যাম্পার্ড হচ্ছে, সেক্ষেত্রে তখন বাদ দেওয়ার প্রশ্ন আসে। আরেকটা যেটা বললাম, যেটা টনসিল বড় হয়ে গেলে বা সেই সঙ্গে অ্যাডিনয়েড বড় হলে তার শ্বাসকষ্টের সমস্যা হয়, অর্থাৎ রাস্তাটা ব্লক হয়ে আছে, তখন সেটাকে বাদ দেওয়ার প্রশ্ন আসে। টনসিল বাদ দিলে শরীরে অন্য কি সমস্যা হতে পারে? টনসিল যখন তার নিজস্ব কাজ করে না, অর্থাৎ টনসিলের তো ডিফেন্স মেকানিজম, কিন্তু একটা সময়ের পরে টনসিলের আর কোনো ডিফেন্স মেকানিজম নেই, সেটা ছোটবেলাতেই ইনফ্যাক্ট 2-3 বছরের পর থেকে তার আর কোনো কাজ থাকে না, অর্থাৎ 5 বছরের পর থেকে অবশ্যই দেওয়া যায়। এবং টনসিল বাদ দিলে যে তার অন্য কোনো সমস্যাই হয় না। অনেকে ভাবেন যে গলার স্বরের পরিবর্তন হচ্ছে, তার কোনো ডিফেন্স মেকানিজম চলে যাচ্ছে, তার ইমিউনিটি কমে যাচ্ছে, তা কিন্তু একেবারেই ঠিক নয়। তাহলে স্যার টনসিল অপারেশনের পরে কবে থেকে আবার স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব? আজকাল টনসিলের অপারেশনের টেকনিক অনেক বদলে গেছে। এখন একটা যন্ত্র এসছে, তাকে আমরা কোবলেটার বলি, সেখানে কোবলেটার দিয়ে যদি করি তাতে ব্লিডিং হওয়ার চান্স অনেক কম থাকে। টনসিলের সমস্যা একটাই আগে ছিল যে টনসিল অপারেশন অনেকটা ব্লিডিং হতো, কিন্তু যেহেতু ব্লিডিং হয় না এবং ইনফ্যাক্ট আমরা পরের দিনই দেখি যে পেশেন্ট অনেকটাই সুস্থ আছেন, তাকে কিছু মেডিকেশন, তাকে কিছু সাবধানতা দিয়ে ইনফ্যাক্ট পরের দিনই ছেড়ে দেওয়া যায়। আমরা বলি হ্যাঁ টনসিল একটা সেকেন্ডারি ইনফেকশন বা 7-8 দিন পরে ইনফেকশন হওয়ার একটা ভয় থাকে, সেই জন্য অন্তত 7-8 দিন বাড়িতে থাকা, বাড়িতে বিশ্রাম নেওয়া, ওষুধপত্র এবং কিছু সাবধানতা মেনটেন করা, সে 7 দিন বাদ থেকে সে বাচ্চা হলে স্কুলে বা বড়রা হলে কাজে জয়েন করতে পারেন। আর স্যার এই টনসিলের সমস্যা মোকাবিলায় ঘরোয়া উপায় বা কি ধরনের লাইফস্টাইলগত পরিবর্তন আনলে সেটাকে প্রতিরোধ করা যায় বলে আপনি মনে করেন? যেহেতু টনসিল আমরা কিভাবে পাই, হয় সাধারণত অন্য বাচ্চারা পায় তাদের স্কুলের স্টুডেন্টদের থেকে বা বন্ধুদের থেকে, আমরা বড়রা যেখানে একটা এয়ার কন্ডিশন জায়গায় কাজ করি, অনেকে এক জায়গায় কাজ করছি, একজনের ভেতরে কিছু ব্যাকটেরিয়া আছে, সে ট্রান্সমিট করে দেয়। সুতরাং তার মানে কি আমাকে চেষ্টা করতে হবে যাতে এই ব্যাকটেরিয়াটা আমার কাছে না আসে। তাহলে কি হবে, তাহলে আমার ডিফেন্স মেকানিজমটাকে মজবুত করতে হবে, অর্থাৎ আমার ইমিউনিটিকে বাড়াতে হবে, অর্থাৎ আমার সুষম খাদ্য, ভালো করে খাওয়া দাওয়া, এক্সারসাইজ রেগুলার করা, যেগুলোতে আমাদের ইমিউনিটি ইনক্রিজ করে, এবং হ্যাঁ যাদের একটু হওয়ার প্রবণতা আছে তাকে একটু উষ্ণ জলে রাত্রিরে শুতে যাওয়ার আগে গার্গল করা, জল খাওয়ার পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া,
ঠান্ডা এবং ঝাল মশলা জাতীয় জিনিসটা কম খাওয়া, এইভাবে আমরা ভালো থাকতে পারি। এবার স্যার টনসিলের সমস্যার সঙ্গে আর কি সমস্যা শরীরে হতে পারে? যাদের টনসিল খুব বেশি সমস্যা করছে দীর্ঘদিন ধরে, তাদের কি শরীরে অন্যান্য কোনো সমস্যাও হতে পারে, দেখা দিতে পারে? প্রথম যেটা বললাম যে টনসিল বড় হলে একটা ওই স্লিপ অ্যাপনিয়া, অর্থাৎ আমরা দেখবেন অনেকে আমরা নাক ডাকি রাত্রে শোয়ার সময়। হুম। তো নাক ডাকাটা নিয়ে কেন আমরা চিন্তা করি? নাক ডাকার অর্থ হচ্ছে যতটা অক্সিজেন যাওয়া উচিত ততটা যাচ্ছে না। তো এটা যদি অনেক দিন ধরে চলতে থাকে তার একটা এফেক্ট পড়ে শরীরের উপর। তো সেই জন্য টনসিল যদি বড় হয় তাহলে তার একটা স্লিপ অ্যাপনিয়া বা স্নোরিং সংক্রান্ত সমস্যা হয়। 2 নম্বর হচ্ছে যে টনসিল বারবারই ইনফেক্টেড হলে সেটা জয়েন্ট, অর্থাৎ আমার যে জয়েন্ট, ধরুন এলবো জয়েন্ট বলুন, নি জয়েন্ট বলুন, অ্যাঙ্কল জয়েন্ট বলুন, এগুলোর একটা এফেকশন হতে পারে। কিছু কিছু টনসিল ইনফেকশন যেটাকে আমরা স্ট্রেপ্টোকক্কাস বলি, সেটা হার্টের ইনফেকশনটাকেও একটা কারণ হতে পারে বা কিডনির ইনফেকশনের একটা কারণ হতে পারে। অনেক ধন্যবাদ স্যার। আপনারাও শুনলেন যে টনসিল মানেই কিন্তু অ্যান্টিবায়োটিক নয়, আর টনসিল মানেই কিন্তু অপারেশনও নয়। যদি অপারেশনের প্রয়োজন হয় সেটা তো চিকিৎসক বলবেন, কিন্তু আপনারা টনসিল নিয়ে সতর্ক থাকুন। টনসিল নিয়ে অহেতুক একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম কিংবা চিকিৎসা না করিয়ে দীর্ঘদিন টনসিলকে রেখে দিলাম বারবার সংক্রমণ হওয়া সত্ত্বেও, সেটা করবেন না। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন, আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।